আমার নাম রহমত, পেশায় একজন রিকশা চালক। ঢাকা শহরে বেশ কয়েক বছর ধরে রিকশা চালাচ্ছি। বাড়িতে আমার বাবা মা এবং ছোট দুই বোন আছে। তাদেরকে দেখভাল করতেই আমি আমার জীবনের সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছি। অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে এখানে চলে এসেছি। আমার বাবা কৃষি কাজ করেন। তার একার কাজে বা যে টাকা ইনকাম হয় সে টাকা দিয়ে আমাদের সংসার চলে না। প্রথমে পড়াশোনা শেষ করে বাড়িতে ভ্যান চালাতাম। তারপর তারপর একজন বুদ্ধি দিল ঢাকায় আসার জন্য। ঢাকায় এসে এখন রিকশা চালাই, নিজে চলছি এবং বাড়িতেও টাকা পাঠাচ্ছি। মা গতকাল ফোন দিয়ে বলেছে বাড়ি যাবার জন্য, কিন্তু সামনে ঈদ, এই সময় যদি বাড়ি যাই তাহলে বেশি একটা ইনকাম হবে না। যার কারণে চাঁদ রাত পর্যন্ত রিকশা চালিয়ে তারপর বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তারপর ভাবলাম যে মা নিশ্চয়ই আমার বিয়ের জন্য বাড়িতে যাওয়ার জন্য তাড়া দিচ্ছে, আর আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। আরও কিছুদিন সময় নিতে চাই, কারণ টাকা পয়সা না গুছিয়ে বিয়ে করলে অনেক সমস্যা হতে পারে। এটা আমি আমার বন্ধুদের দেখে শিখেছি। ঈদের দিন সকালবেলা আমার মা ফোন দিয়ে তো একদম কান্নাই করে ফেললেন। বললেন, এক ঈদে তুই আসতে পারিস না, তোর এত টাকা দিয়ে কি হবে? তোর টাকা লাগলে আমি আমার বাপের বাড়ির জমি বিক্রি করে এনে দিব, তারপর তুই আয়। তোর জন্য মেয়ে দেখেছি, মেয়ে দেখতে যাবো আগামীকালকে। আজকে রাতের মধ্যে যদি না আসিস তাহলে আমি কিন্তু তোর সাথে কথা বলবো না। মা আমাকে ভীষণ ভালোবাসে, তার একমাত্র পুত্র। আমি বললাম, আচ্ছা ঠিক আছে মা, আজকে সারাদিন চালাই, তারপর রাত্রেবেলা আসবো, কারণ ঈদের দিন একটু বেশি কামাই হয়। সারাদিন ঢাকা শহর ঘুরে রিকশা চালালাম এবং ভালো একটা ইনকাম হলো। আমার যতদূর মনে হয় যত টাকা ইনকাম করেছি বিগত 10-15 দিনে, এই টাকা দিয়ে আমার বিয়ের খরচা উঠে যাবে। প্রায় 70-80 হাজার টাকার মতো ইনকাম হয়েছে। সবার কাছে শুনতে অবাক লাগলেও এটা সত্য, কারণ আমি দিনরাত পরিশ্রম করে টাকাগুলো গুছিয়েছি। আমি টাকাগুলো আগেই ব্যাংকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি, কারণ রাত বেরাতের ব্যাপার কখন কি হয়ে যায় বলা যায় না। আমি রাতের 10টার দিকে ট্রেনে উঠলাম। তবে যত দূরের রাস্তা তাতে মনে হয় যে আগে আগেই বাড়িতে পৌঁছে যাব। সাধারণত যেতে যেতে সকাল 7টা-8টা বেজে যায়, কিন্তু আজকে মনে হচ্ছে একটু দ্রুতই পৌঁছে যাব। রাত তখন 3টা বাজে। রেল আমাকে স্টেশনে নামিয়ে দিয়ে ছুটতে লাগলো পরের স্টেশনের দিকে। এত দ্রুত চলে আসবো ভাবতে পারিনি। রেলগাড়ি অনেক দ্রুত টেনেছে। আমার পেছনে একটা ব্যাকপ্যাক এবং হাতে একটা বড় ব্যাগ। এতে সবার জন্য জামা কাপড় কিনেছি। স্টেশনে বসে থাকবো নাকি বাহিরে যাবো বুঝতে পারছি না। গ্রাম্য এলাকার এই স্টেশন, বাহিরে গেলে নির্ঘাত কোনো রিক্সা বা অটো পাওয়া যাবে না, সেটা আমি খুব ভালোভাবেই জানি, কারণ এর আগেও এরকম হয়েছে। আমি দেখেছি যে বাহিরে গেলে পাওয়া যায় না। ফজরের আজান পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে। ভাবছি কি করা যায়। সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছে। আমার সঙ্গে আর কেউই নেই, শুধুমাত্র আমি স্টেশনে বসে আছি। স্টেশন সম্পূর্ণ বন্ধ। তারপর ভাবলাম একটু বসে ফজরের আজান পর্যন্ত অপেক্ষা করি। আমার আবার একা একা হাঁটতে খুব ভয় লাগে, বা একা একা গ্রামের রাস্তা দিয়ে যেতেও ভয় লাগে। ছোটবেলা থেকে এই ভয়ের অভ্যাস, সেজন্য আমি স্টেশনে চুপচাপ বসে থাকলাম। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। অনেকক্ষণ আমি এদিকে ওদিকে হাঁটাহাঁটি করতে লাগলাম, কারণ সময় যেন কাটছিলই না। তখন মনে মনে বিয়ের কথা ভেবে খানিকটা খুশি হলাম, কারণ বিয়ের বয়স তো হয়ে গিয়েছে, এখন বিয়ে করা উচিত। মা আমার জন্য কোন মেয়ে ঠিক করে রেখেছে কে জানে, সুন্দর হবে তো, সেসব ভাবছিলাম বসে বসে। হঠাৎ করেই পেছন থেকে একটা সুন্দর কড়া পারফিউমের ঘ্রাণ পেলাম। আমাকে একজন পেছন থেকে ডেকে বলল, আচ্ছা এখান থেকে অমুক ট্রেনটা কখন আসবে? আমি পেছন ফিরে তাকাতেই দেখি খুবই রূপবতী এবং সুন্দর দেখতে একটা মেয়ে পেছনে দাঁড়িয়ে আছে। মেয়েটা আমার দিকে এসে ইশারায় ডাকছে এবং বলছে, এখান থেকে ঢাকার ট্রেন কখন ছাড়বে? আমি খুবই অবাক হলাম, কারণ এত রাত্রেবেলা এরকম একটা সুন্দরী মেয়ে স্টেশনে এরকম ভাবে দাঁড়িয়ে আছে, স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছে। আমার কাছে বিষয়টা খুবই অদ্ভুত লাগলো। আমি একজন রিক্সা চালক মানুষ, দেখতে অতটা সুন্দর না বা স্মার্টও না। যাই হোক, আর কেউ নেই হয়তো, সেজন্য মেয়েটা আমার কাছে এসে জিজ্ঞেস করছে। আমি তাকে খুব সুন্দরভাবে বললাম, আমি কিন্তু অশিক্ষিত নই, এসএসসি পাশ করেছি, তারপর থেকেই রিক্সা চালাই। মেয়েটা আমাকে বলার পর আমি বললাম, ঢাকার ট্রেন তো সকাল ছাড়া পাবেন না, এত রাত করে স্টেশনে এসেছেন কেন? ঢাকার ট্রেন তো 7টা বা 6:30টার নিচে পাবেন না আপনি। তারপর মেয়েটা বলল কি চাই, না না আমাকে এখনই যেতে হবে, সেজন্য আমি এসেছি। মেয়েটার কথা শুনে আমি ভীষণ অবাক হলাম। বললাম, এখনই যেতে হবে মানে? এখনই গেলে আপনি বাসে চলে যান, কাউন্টারে যান, সেখানে গেলে বাস পাবেন, কিন্তু ট্রেন তো এই সময় যাতায়াত করে না। ট্রেন 7টার আগে ছাড়বে না, আর ছেড়ে আসতেও সময় লাগবে। এখানে অন্তত পক্ষে 8টা বাজে পৌঁছাবে, তাই না? কিন্তু আমার তো এখনই যাওয়াটা জরুরি। আমি বললাম, তাহলে চুপচাপ বসে থাকুন 7টা পর্যন্ত, আর যদি না বসতে থাকতে পারেন তাহলে হেঁটে চলে যান। মেয়েটা চোখ মুখ শক্ত করে আমার দিকে তাকিয়ে আছে। তার গায়ের কড়া মিষ্টি ঘ্রাণ আমার কাছে খুবই ভালো লাগছে, এবং তাকে দেখে যে কেউ প্রথমবারের মতো ফিট খেয়ে যাবে, এত সুন্দর। চুলগুলো বেশ লম্বা,
মেয়েটা নিজেও অনেকটা লম্বা, শাড়ি পরেছে এবং খুব ভালো মতো সেজেছে, দেখে যে কেউ ক্রাশ খেয়ে যাবে। আমি নিজেই দেখে ক্রাশ খেয়ে গিয়েছি। তারপর মেয়েটা পাশের যে বেঞ্চ আছে সে বেঞ্চে গিয়ে বসলো। আমি বারবার মেয়েটার দিকে ফিরে ফিরে তাকাচ্ছি, আর তার গায়ের যে সুঘ্রাণটা আছে সেটা বারবার আমার নাকে ভেসে আসছে। খুবই চমৎকার সুঘ্রাণ। কোথা থেকে কিনেছে পারফিউমটা? এবার ঢাকা গেলে এরকম একটা পারফিউম কিনতে হবে। হয়তো বড়লোকের মেয়েটে পালিয়ে এসেছে। আমি সেটা ভেবে তার সঙ্গে আর কথা বললাম না, বা বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে। মেয়েটা কিছুক্ষণ ঘুরে ফিরে এসে আমার পাশে বসলো। তারপর বলল, আপনি কোথায় যাবেন? আমি বললাম, আমার বাড়ি এই পাশেই, অমুক উপজেলাতে। মেয়েটা বলল কি যে আচ্ছা, বুঝতে পেরেছি। আমি ভাবলাম মেয়েটা আমার পাশে এসে কেন বসলো, সে কি চায় আমার কাছে? গল্পগুজব করতে চাচ্ছে নাকি? এই সুযোগে একটু গল্পগুজব করা মন্দ হয় না। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করে ফেললাম, বাসা থেকে পালিয়ে এসেছেন? বিয়ে টিয়ে ঠিক করে দিয়েছে? মেয়েটা অদ্ভুত চোখে আমার দিকে তাকালো। বললো, বাসা থেকে পালিয়ে আসে কিভাবে আবার? এটা তো জানি না আমি। তখন আমি বললাম, ও আচ্ছা আচ্ছা, তা ঢাকাতে কোনো কাজে যাচ্ছেন? মেয়েটা তখন বললো, না। আমি বললাম, কোনো কাজে যাচ্ছেন না, তাহলে এখানে কেন? তখন মেয়েটা বলল, সেটা দিয়ে আপনি কি করবেন? আমার কোনো কাজ নেই, এমনিতেই যাব। মেয়েটা আমার পাশে চুপচাপ বসে আছে। তারপর খানিকক্ষণ বাদে ফজরের আজান ভেসে আসলো। আমি পাশের দিকে তাকিয়ে দেখি মেয়েটা নেই। মেয়েটা স্টেশনের আশেপাশে কোথাও নেই, কিন্তু এই তো খানিকক্ষণ আগে আমার পাশেই বসেছিল। আমার সামান্য চোখ লেগে এসেছিল। এর মধ্যে মেয়েটা গায়েব হয়ে গেল। কোথায় গেল? মেয়েটার কোনো বিপদ হলো না তো? আমি উঠে স্টেশনের আশেপাশে খুঁজতে লাগলাম। সেই সুঘ্রাণটা আর সেখানে নেই। তবে আমার চোখ লেগেছিল এমন না যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। সামান্য কয়েক মিনিট, 2-3 মিনিট হবে, এর মধ্যে মেয়েটা এখান থেকে গায়েব হয়ে গেল। আমি উঠে দেখলাম স্টেশনের চায়ের দোকানটা খুলছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এখানে একটা মেয়ে হাঁটাহাঁটি করছিল, দেখেছেন কিনা? তখন সেই লোকটা বলল, কই, কোনো মেয়েকে তো দেখলাম না। দেখলাম আপনি একা একা বসে বসে ঘুমাচ্ছেন এখানে। তো ও মিয়া, আপনি এত রাত্রেবেলা এখানে বসে বসে ঘুমাচ্ছেন কেন? চলে যাননি কেন? আমি বললাম, ফজরের আজানের অপেক্ষা করছিলাম। আসলে বাহিরে গাড়ি ঘোড়া পাওয়া যাবে কিনা জানি না। তখন সেই লোকটা বলল, বাহিরে তো আরো 1 ঘন্টা আগে থেকেই, শুধু এখন না, সারা রাতে এখানে গাড়ি থাকে। আপনি যে কি এখানে বসে আছেন? আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি ব্যাগগুলো নিয়ে বাড়ি চলে গেলাম। দেখলাম একটা সিএনজি সবেমাত্র এসে মোছামুছি করছে। আমি বললাম, অন্য জায়গায় যাবেন নাকি? তখন সিএনজিওয়ালা বলল, হ্যাঁ যাবো, ওঠেন। আমি উঠে বসলাম। গাড়ি ভরতে এখন অনেক দেরি আছে। তখনই শুনতে পেলাম আরেকটা ট্রেন এসে স্টেশনে থামলো। তার মানে যাত্রী এখন হবে, আমাদের ওদিকের যাত্রীও পাওয়া যাবে, ঢাকার ট্রেন সম্ভবত। কিছুক্ষণ বাদে অনেকগুলো যাত্রী স্টেশন থেকে বের হলো এবং দেখতে দেখতে সিএনজি ভরে গেল। আমাদের উপজেলা এখান থেকে প্রায় 30 কিলোমিটার ভেতরে। এখান থেকে যেতে ঘন্টাখানিকের উপরে সময় লাগবে। সিএনজির মধ্যেই আবার চোখ লেগে আসলো। গাড়ি হেলে দিলে চলছে আমাদের গ্রামের দিকে। খানিকক্ষণ বাদে আমাকে বলল কি যে আপনাদের গ্রাম চলে এসেছে। তখন বেলা 7:30টার মতো হবে। আমিও কি বোকা, এই ঈদের সময়ে তো রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার অভাব থাকে না। আমি শুধু স্টেশনে বসেছিলাম। কেন বসেছিলাম? তারপর সেই মেয়েটার কথা মনে হলো। যাক, ভালোই হয়েছে, মেয়েটার সঙ্গে তো একটু কথা বলতে পেরেছি। এত সুন্দরী মেয়ে আমার সঙ্গে যে কথা বলেছে সেটাই অনেক ব্যাপার। তারপর আমি বাড়িতে গেলাম। আমার মা আমাকে দেখে ভীষণ খুশি হলেন। বললেন, কি রে বাবা, এত দেরি হলো কেন? আমি বললাম, মা, দেরি কোথায়, আমি তো তাড়াতাড়ি চলে এসেছি। ট্রেন 3টা বাজে আমাকে স্টেশনে নামিয়ে দিয়েছে। ততক্ষণ ট্রেন স্টেশনে বসেছিলাম। তুমি তো জানোই আমাদের এই গ্রামের রাস্তাটা ভালো না, সেজন্য আমি সকাল বাঁধিয়ে এসেছি। মা বলল, আচ্ছা ভালো করেছিস। আমার ছোট বোন ঘর থেকে বেরিয়ে আসলো। তারপর বলল, ভাইয়া, আমার জন্য কি এনেছিস? আমাকে আগে বকশিস দে। তারপর তাকে ব্যাগটা দিয়ে বললাম, এর ভিতরে সবকিছু আছে, বের করে নিয়ে যা। 4 সদস্যের আমাদের এই ছোটখাটো পরিবার। মা আমাকে এবার বিয়ে দিয়েই ছাড়বে। মা বলল কি যে তাড়াতাড়ি উঠে গোসল করে আয়, গোসল করে এসে খেয়ে দিয়ে নে, আমরা মেয়ে দেখতে যাব। আমি বললাম, মা, আমি এতটা পথ জার্নি করে এসেছি, এখন কি মেয়ে দেখতে না গেলেই নয়? আমি এখন ঘুমাবো। মেয়ে দেখতে যদি যেতে হয় তাহলে দিনের বেলা না, রাতের বেলা যাব, সন্ধ্যার দিকে। তা কোথায়, কোন গ্রামে? মা বলল কি যে এই তো পাশের ইউনিয়নেই, তবে আজকে যদি না যেতে চাস তাহলে কালকে যাব, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা মা, ঠিক আছে। গত রাতে 1 ফোঁটাও ঘুম হয়নি। আমি ঘুম থেকে উঠে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করলাম। সবাই বাড়িতে এসেছে। সবাই মিলে রাতে আড্ডা দেওয়ার কথা চিন্তা করলাম। তারপর নদীর পাড়ে বসে প্রায় রাত 10:30 পর্যন্ত সবাই মিলে আড্ডা দিলাম। তারপর সবাই যে যার বাড়ির দিকে চলে গেল। আমি আমার বাড়ির দিকে একা একা হেঁটে আসছিলাম। নদীর পাড় থেকে আমাদের বাড়িটা প্রায় আধা কিলোমিটার মতো দূর হবে, আর আমার বন্ধুদের বাড়ি আগেই পড়ে। তারা বাড়িতে চলে গেল। আমি আমার বন্ধু সজলের সঙ্গে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আসছিলাম। শেষমেশ সজলের বাড়িও চলে আসলো। সজল বলল কি যে, যাই রে বন্ধু, কালকে দেখা হবে আবার, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এখান থেকে আমাদের বাড়িটা আধা কিলোমিটার একটু কম হবে।
এবং সেই জঙ্গলের রাস্তা, যে জঙ্গলের রাস্তা ধরে আমি গতকালকে আসতে চাইছিলাম না। তবে ঈদের সময় হওয়ায় সমস্যা হচ্ছে না, মাঝে মধ্যে দু একটা গাড়ি ঘোড়া চলাফেরা করছে। আর গাড়িতে যখনই হাত বাড়াচ্ছি দেখছি গাড়ি ভরা, তার মানে এই বাকিটা পথ আমাকে হেঁটেই যেতে হবে, তাছাড়া আর কিছু করার নেই। গাড়ি ঘোড়া যাচ্ছে যেহেতু ভয়েরও কোনো কারণ নেই। আমি হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে মাদ্রাসা পেরিয়ে একটা শুনশান জায়গা পড়ে, মানে দুই পাশে শুধুমাত্র ফাঁকা মাঠ এবং এক সাইডে একটা জঙ্গল টাইপের জায়গা। সেই জঙ্গল চলে গিয়েছে মাইলের পর মাইল, সেখানে কোনো মানুষজন থাকেন না। খালের পাড়ে এরকম অদ্ভুত রাস্তা শুধুমাত্র আমাদের গ্রামেই আমি দেখেছি, অন্য কোথাও এরকম অ্যামাজন টাইপ জঙ্গল আমি দেখিনি। আমি হাঁটতে লাগলাম, কিছুক্ষণ বাদে সেই ঘ্রাণটা আমি পেতে লাগলাম, যে ঘ্রাণটা গতকাল আমি স্টেশনের সেই বেঞ্চিতে বসে ওই মেয়েটার গায়ে পেয়েছিলাম। এই পারফিউমটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি পেছনে ফিরতেই দেখলাম কি যে মেয়েটা আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি বললাম, আরে আপনি আপনি এখানে কি করছেন? আপনি না ঢাকা যাবেন? ঢাকা যাননি আপনি? মেয়েটা আমাকে বলল, না, ঢাকা যাওয়ার ইচ্ছে হয়নি, তখন চলে এসেছিলাম। আমি বললাম, আপনার বাড়ি কি এই গ্রামেই? আপনি কোথাও বেড়াতে এসেছেন? মেয়েটা বলল, না, আমি বেড়াতে আসিনি, তবে আপনাকে দেখতে এসেছি। আমি বললাম, কি বুঝলাম না। মেয়েটা তখন মুচকি হেসে বলল কি যে, না না কিছু না, আপনি আসলে খুবই বোকা। আমি বললাম, বোকামের কি করলাম? আর আপনি এত রাতে এই জঙ্গলের রাস্তায় কি করছেন? আপনার বাড়ি কি এখানে আশেপাশে কোথাও? আপনাকে তো আমাদের গ্রামে এর আগে কখনো দেখিনি। মেয়েটা তখন বলল, আগে কখনো দেখেননি বলে কি এখন দেখা যায় না? আমি বললাম, না তা ঠিক আছে, বেড়াতে এসেছেন কার বাড়িতে? মেয়েটা কোনো কথার জবাব দিল না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এখন আসি, অনেকটা রাত হয়ে গিয়েছে তো, তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে, মা হয়তো না খেয়ে বসে আছে। ঠিক আছে, থাকেন আপনি। 4 কদম সামনে এগোলেই বাড়ি ঘরগুলো পড়ে। আমার মনে হলো হয়তো কোনো এক বাড়িতে মেয়েটা এখানে বেড়াতে এসেছে, কারণ বাড়িঘরের আশেপাশেই সে ছিল। হয়তো রাতের বেলা, শহরের মেয়ে রাতের বেলা একটু বের হয়েছে প্রকৃতি দেখার জন্য। মেয়েটার ভয় ডর কিছু নেই, সেটা আমি বুঝতে পেরেছি। আমি সঙ্গে সঙ্গেই বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি আমার সুমন কাকা এসে বসে আছে। সে বলছে কালকে সকালবেলা তাকে সঙ্গে নিয়ে মেয়ে দেখতে যেতে হবে। সে আরেকটা মেয়েও দেখেছে, তার মানে 2 জায়গায় পাত্রী দেখতে যেতে হবে। আমি বললাম, আমি 2 জায়গা দেখতে যেতে পারবো না। সুমন কাকা যেটার কথা বলেছে সেখানেই যাই। আর আম্মা যে মেয়ের কথা বললো সেখানে নাকি কি সমস্যা আছে? তখন আম্মা বলে যে, না তেমন সমস্যা না। আমি বললাম, কোনো সমস্যা হলে মেয়েকে আমি বিয়ে করবো না। ওই সুমন কাকা যে মেয়ের কথা বলেছে সেখানেই চলো, সেখানেই যাই। ওই দিন রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমাতে গেলাম। ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখলাম মেয়েটা আমার রুমে আমার পাশে এসে বসে আছে এবং বসে আমাকে ডাকছে। সেই সুন্দর সুঘ্রাণটা আমার নাকে ভেসে আসতে লাগলো। আমি স্বপ্ন দেখে সঙ্গে সঙ্গে উঠে বসলাম। আমি বুঝতে পারলাম যে সেই সুন্দর সুঘ্রাণটা তখনও আমার আশেপাশে আমি পাচ্ছি এবং সেই মেয়েটা আমার কাছে নেই। তবে এতটুকু স্বপ্ন দেখেছি যে মেয়েটা আমার রুমে এসেছিল, তার গা দিয়ে সুঘ্রাণটা আসছে এবং সে আমার পাশে বসেছে এবং আমার হাতটা ধরলো। আমি কি মেয়েটার প্রেমে পড়ে যাচ্ছি নাকি? আমার সেটা মনে হতে লাগলো। তবে না, সে তো একটা বড় লোকের মেয়ে, তার সঙ্গে কি আমার যায় নাকি? আমি সামান্য একজন রিক্সা চালক। তারপর আমি আবার ঘুমিয়ে পড়লাম মুচকি হেসে। পরদিন সকালবেলা উঠে আমরা সবাই মিলে মেয়ে দেখার জন্য গেলাম। মেয়ে দেখার জন্য আমরা সেই বাড়িতে বসে আছি। খানিকক্ষণ বাদে মেয়েকে নিয়ে আসবে। আমরা বসে চা নাস্তা খাচ্ছি। কিছুক্ষণ বাদে সবাই মিলে মেয়েকে নিয়ে এসে আমার সামনে বসালো। আমার চাচাজি বললেন কি যে, মা ঘোমটাটা সরাও, ঘোমটা না সরালে দেখবো কিভাবে? তারপর ঘোমটাটা সরালো। আমি লজ্জায় মাথা নিচু করে আছি। তারপর আমার মা বলল কি যে, দেখ মেয়েকে দেখ। তারপর আমি চোখ তুলে যখন মেয়েটার দিকে তাকালাম, দেখে আমি ভীষণ অবাক হলাম, মানে আকাশ থেকে পড়ার মতো অবস্থা। এত অবাক আমি আমার বাপের জন্মে কোনোদিন হইনি। আমি দেখলাম যে মেয়েটাকে আমি সেদিনকে স্টেশনে দেখেছিলাম এবং ওদিনকে ক্যানালের মধ্যে দেখেছিলাম, সেই মেয়েটাই আমার সামনে বসে আছে। আমার হাত থেকে চায়ের কাপ নিচে পড়ে গেল। আমি হতভম্ব হয়ে গেলাম, কারণ হচ্ছে এই মেয়েটাকে তো 2 দিন ধরে আমি দেখছি এবং আজকে এখানে বসে আছে। তারপর আমি চোখ কসলাতে লাগলাম। চোখ কসলে সামনের দিকে তাকিয়ে দেখলাম, না না, এটা সে মেয়ে নয়। হয়তো আমার ভুল হয়েছে বা আমি ভ্রমের মধ্যে ছিলাম, কিন্তু আমি যে স্পষ্ট দেখতে পেলাম সেই মেয়েটাই। এই মেয়েটা দেখতে সাদাসিধে, গ্রামের যেরকম মেয়ে হয় সেরকম। তারপর সবাই মেয়ে দেখাদেখি করলো। আমাকে বললো, বাবা মেয়ে পছন্দ হয়েছে? আমি বললাম, ঠিকঠাক, তবে আরো কয়েকটা দেখো। আমার তেমন ভালো লাগেনি, কিন্তু আমার মন তো পড়ে আছে সেই মেয়েটার জন্য, যে মেয়েটাকে আমি সবসময় আমার চোখের সামনে দেখছি। তবে সেই মেয়েটা কোথায় থাকে সেটি তো আমি জানি না। ওই দিন বিকেলবেলা বের হয়ে আমি আমার বন্ধুদেরকে বললাম, এই মেয়েটা কোথায় থাকে রে? তখন বললো, এরকম কোনো মেয়ে তো আমাদের অঞ্চলে আমি কোনোদিন দেখিনি, তুই কোত্থেকে দেখলি? আমি বললাম, আমি দেখেছি, সেদিনকে ক্যানালের উপর দেখলাম। তারপর সারা গ্রাম ভরে সেই মেয়েটাকে খুঁজলাম,
কিন্তু কোথাও সেই মেয়ের সন্ধান পেলাম না। আমি সত্যি সত্যি মেয়েটাকে ভীষণ পছন্দ করে ফেলেছি। প্রথম দেখাতেই তো আমার ভালো লেগে গিয়েছিল। তবে আমি বারবার কেন মেয়েটার কথা ভাবছি? সে তো অনেক বড়লোক ঘরের মেয়ে, আর আমাকে কিরকম ভাবে পাত্তা দিবে? আমি সামান্য একজন রিক্সা চালক, এটা তো সম্ভব না। আমার মন কেন যেন বলছিল আমি যদি ওইখানে যাই তাহলে আমি মেয়েটাকে পাবো হয়তো। আমি সঙ্গে সঙ্গে সেখানে গেলাম বন্ধুদেরকে বিদায় দিয়ে। সেখানে বসে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। আমার কেমন যেন ভয়ডর গায়েব হয়ে গেল, কারণ আমার রাতের বেলা চলাচল করতে ভয় লাগতো, কিন্তু এখন কেমন যেন ভয় লাগছে না। অনেকক্ষণ বসে থাকলাম, মেয়েটার জন্য অপেক্ষাও করলাম, কিন্তু সে আসছিল না। আমার কথা হচ্ছে সে আসবেও বা কেন? আমি না পাগলের মতো এরকম ভাবে বসে আছি মেয়েটার জন্য। তারপর উঠে বাড়ির দিকে রওনা দিব, দেখি ক্যানালের ওই পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এবং সেই মেয়েটা আর কেউ নয়, যাকে খোঁজার জন্য এসেছি সেই মেয়েটাই। আমি সঙ্গে সঙ্গে ক্যানালের ওই পারে চলে গেলাম, ব্রিজটা পার হয়ে। আমি বললাম, আপনি এখানে দাঁড়িয়ে আছেন? আমি আপনাকে কিছু কতক্ষণ ধরে খুঁজছি আপনি জানেন? মেয়েটা আমাকে বললো, আপনি আমাকে খুঁজছেন কিসের জন্য? আমি বললাম, না এমনি। মেয়েটা তখন বললো, এমনি এমনি তো কেউ কাউকে খোঁজে না, কোনো কারণ আছে নিশ্চয়ই। আমি বললাম, না কোনো কারণ নেই। আচ্ছা আপনি ঢাকা যাবেন কবে? মেয়েটা বললো, আমি যে ঢাকা থাকি সেটা আপনাকে কে বললো? আমি বললাম, আপনি ঢাকা থাকেন না, তাহলে কি আপনাদের বাড়ি কি এই গ্রামে? আপনার বাবার নাম কি? মেয়েটা তখন বললো, আমার বাবার নাম দিয়ে আপনি কি করবেন? আমি আবার জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কোথায়? সে আমাকে জঙ্গলের ওই সাইডটা দেখিয়ে দিল। ওই সাইডে কোনো বাড়ি আছে নাকি? সুন্দরী দেখতে সেই মেয়েটা বললো কি যে, হ্যাঁ আছে। আমি বললাম, আপনার নাম কি? আপনার নামটা জানা হলো না। মেয়েটা আমাকে জানালো, আমার নাম রূপসী। আমি বললাম, রূপসী? আপনার চেহারার সঙ্গে অবশ্য চাই। আপনার যে রূপ তা দেখে যে কেউ একদম ফ্ল্যাট হয়ে যাবে, একদম ভ্যাবাচাকা খেয়ে যাবে। মেয়েটা তখন মুচকি হেসে বলল, সত্যি আপনি এমনটা বলছেন? আমি তো নিজেকে সুন্দরী বলে দাবি করি না, মোটেই সুন্দরী না আমি। আমি বললাম কি যে, না না, আপনি এত সুন্দর, আপনাকে দেখে তো আমি মাঝে মধ্যে ভয় পেয়ে যাই। মেয়েটা তখন বলল, এমা ভয় পান কিসের জন্য? আমি বললাম কি যে, ভয় পাই আপনার সৌন্দর্য দেখে, যদি আপনার প্রেমে পড়ে যাই। মেয়েটা তখন আবার খিলখিল করে হেসে দিল, বলল কি যে, আপনি তো বেশ মজার মানুষ আছেন। আপনি কি প্রতিদিনই এই ক্যানালের পাড়ে এসে হাঁটাচলা করেন? মেয়েটা আমাকে জানালো, প্রতিদিন না, তবে কয়েকদিন ধরেই আসছি, বেশ ভালোই লাগে আসতে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি যে কয়েকদিন আছি আপনার সঙ্গে এখানে এসে দেখা করবো রাত্রেবেলা। আসলে রাত্রে খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে না হাঁটলে ভালো লাগে না। আসলে এটা মিথ্যা কথা, আমার বন্ধুদের সঙ্গে বের হই, তখন ফেরার পথে এই রাস্তা দিয়েই ফিরতে হয়। তখন হয়তো ওনার সঙ্গে সেদিনকে দেখা হয়ে গিয়েছিল। এরপর মেয়েটা আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, এখন আমি যাই। তারপর সে সামনের দিকে হাঁটতে শুরু করলো, এবং খানিকটা দূরে যেতেই আমি যখন পেছনের দিকে ফিরে আবার পেছনে তাকালাম, তখন দেখলাম মেয়েটা আর নেই। এত দ্রুত সেখান থেকে কিভাবে চলে গেল সেটাই বুঝতে পারলাম না। আমি খানিকটা পেছনের দিকে গেলাম, কিন্তু মেয়েটাকে কোথাও দেখতে পেলাম না। ওই দিন রাত্রেবেলা আবারও আমি মেয়েটাকে স্বপ্নে দেখলাম সে আমার বাসায় এসেছে, এসে আমার কাছে বসে আছে। তারপর আমাকে হাত ধরে নিয়ে বাইরে নিয়ে গেল এবং বলল কি যে, চলো না আমরা ঘুরতে যাই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর আমার ঘুম ভাঙলো মায়ের ডাকে। আমি এই স্বপ্নে দেখছিলাম যে মেয়েটা আমাকে ডাকছে, কিন্তু আসলে মেয়ে নয়, আমার মা আমাকে ডাকছে, বলে কি যে, ওঠ তাড়াতাড়ি ওঠ, আজকে মেয়ে দেখতে যেতে হবে। আমি বললাম, মা প্রতিদিন প্রতিদিন মেয়ে দেখতে যেতে ভালো লাগে না, কিন্তু কি আর করার। এরকম করে প্রত্যেকদিনই একটা একটা করে মেয়ে আমাকে দেখাতে লাগলো বিভিন্ন জায়গায়, কিন্তু আমার মনটা তো পড়ে আছে রূপসীর ওপর। কারণ আমি প্রত্যেকদিন রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে ওই ক্যানালের ওইখানে গিয়ে রূপসীর সঙ্গে দেখা করতাম, এবং এরকম করে তার সঙ্গে প্রায় প্রতিনিয়তই দেখা করতে লাগলাম। সপ্তাহখানেক কেটে গেল, সপ্তাহখানেক আমি তার সঙ্গে দেখা করেছি। অনেক রাত অব্দি দুজনে বসে বসে গল্প করতাম এবং আড্ডা দিতাম। একদিন রূপসী আমার হাতই ধরে বসলো। এত নরম হাত আমি কোনোদিন দেখিনি, আর দেখবো কিভাবে? আমি কোনো মেয়ের হাত ধরেছি নাকি? ক্লাস 10-এ পড়াকালীন সময়ে একটা মেয়েকে ভালোবাসতাম, তখন সেই মেয়েটার হাত ধরেছিলাম। এরপরে এরকম ভাবে কারোর হাত ধরা হয়নি। আমি খানিকটা লজ্জা পেলাম, কারণ আমার মন তো রূপসীর উপর পড়ে আছে, আর আমি বুঝতে পেরেছি যে রূপসীকে আমি পছন্দ করে ফেলেছি। এবং এটা কি ভালোবাসা বলে নাকি অন্য কিছু জানি না, তবে রূপসীর সঙ্গে থাকতে আমার ভালো লাগে। এত সুন্দর একটা মেয়ে আমার সঙ্গে যে গল্প করে, আমাকে পাত্তা দেয়, সেটাই আমার জন্য অনেক। আমি যে তাকে মনে মনে অনেক বেশি ভালোবেসে ফেলেছি সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছি। বাড়ি থেকে একটার পর একটা সম্বন্ধ আসছে সুন্দরী সুন্দরী মেয়ের, কিন্তু আমি কাউকেই পাত্তা দিচ্ছি না, কারণ আমার ওকে ভালো লেগে গিয়েছে এবং আমি ওকে পছন্দ করে ফেলেছি। বাড়িতে এসেছি প্রায় 10 দিনের উপরে হয়ে গিয়েছে। আবার ঢাকায় যেতে হবে, রিক্সা না চালালে ইনকাম তো হবে না, তাই না? তবে হাতে করে যে টাকা নিয়ে এসেছিলাম তা প্রায় ফুরোনোর পথে। ব্যাংক থেকে টাকা তুলতে হবে, আর ওদিকে রিক্সা ভাড়া দিন দিন বেড়ে যাচ্ছে। গ্যারেজের বিল তো দিতে হয়, তাই না? গ্যারেজে সারাদিন পড়ে থাকলে ভাড়া বেশি দিতে হয়, প্রতিদিন বিল বাড়ছে। কিন্তু এদিকে রূপসীকে ছেড়ে আমার যেতে ইচ্ছে হচ্ছে না, আর মা বিয়ে না দিয়ে ছাড়বে না। মা আমাকে বললো, তুই কি করছিস বলতো? এখন পর্যন্ত
প্রায় 5-6টা মেয়ে দেখানো হলো, কোনো মেয়েই তোর পছন্দ হয় না। আমি বললাম, মা আমি একজনকে পছন্দ করি, আমার অন্য কোনো মেয়ে পছন্দ হবে কি হবে বলো? তখন মা বলল, কোন মেয়ে? আমি বললাম, এখনো ঠিকঠাক হয়নি, তবে আমি ওইটাকে পছন্দ করি সেটা তাকে বলে দিই, তারপর যদি সে রাজি হয় তারপরে আমি বিয়ে করবো, ঠিক আছে? তখন মা বললো কি যে, কোন কোন পাড়ায় বাড়ি, কোন গ্রামে? আমি বললাম, আমাদের ক্যানালের ওই পাশেই বাড়ি। তখন বললো, কার মেয়ে? নাম জিজ্ঞেস করিসনি? আমি বললাম, না, ওর বাবার নাম বলেনি, তবে আজকে জিজ্ঞেস করে আসবো, ঠিক আছে? তারপর মা বললো, আচ্ছা ঠিক আছে, মেয়েটাকে আমি দেখতে যাব, সবকিছু ঠিকানা নিয়ে আমি দরকার হলে প্রস্তাব পাঠাবো। আমি বললাম, মা তুমি প্রেম শুরু হওয়ার আগে শেষ করে দিবে নাকি? মা তখন বললো, আচ্ছা ঠিক আছে তুই দেখ। এরকম করে প্রায় আরো সপ্তাহখানিক কেটে গেল। ওই দিন রাত্রে গিয়ে আমি তার বাবার কথা জিজ্ঞেস করেছিলাম, সে বলতে চায় না, বললেই চুপ করে থাকে। তারপর এরকম করে সপ্তাহখানিক তার সঙ্গে আমি আবার কাটাতে লাগলাম। প্রত্যেকদিন গিয়ে তার সঙ্গে গল্প করতাম, তার হাত ধরতাম, তার সঙ্গে হাত ধরে হাঁটাহাঁটি করতাম। জ্যোৎস্না রাতে দুজনে সেই বাগানের রাস্তা ধরে অনেকটা দূরে চলে যেতাম। সাধারণত দিক দিয়ে রাত্রেবেলা কেউ যেতে ভয় পায়, কিন্তু আমি ওই পর্যন্ত যেতে আগে ভয় পেলেও এখন আমার ভালো লাগে। তার সঙ্গে থাকতে এত চমৎকার লাগে যে বলে বোঝাতে পারবো না। আমার কি উচিত হবে তাকে ভালোবাসার কথাটা বলে দেওয়া? সেটা উচিত হবে কিনা আমি বুঝতে পারছি না। তারপর ওদিন আমি বাড়িতে এসে দেখি আমাদের এলাকার মুয়াজ্জিম সাহেব এবং ইমাম সাহেব আমাদের বাড়িতে বসে আছে। এসে আমাকে বলল, তুমি কোথায় গিয়েছিলে বলো তো? আমি বললাম, এই তো মুয়াজ্জিম সাহেব, ইমাম সাহেব, আমি ওই পাশে গিয়েছিলাম, ওই পাশে একজনের সাথে দেখা করতে গিয়েছিলাম। তখন সে ইমাম সাহেব বললেন কি যে, তোমাদের বাড়িতে এক অদ্ভুত আলামতের ঘ্রাণ পাচ্ছি। আমি বললাম, অদ্ভুত আলামতের ঘ্রাণ মানে? তখন মা এসে বলল কি যে, অদ্ভুত আলামত মানে বুঝিস না, ভূত প্রেতের আলামত, জিনটিন হবে, হুজুর সাহেব তো তাই বলছেন। সে নাকি গতকাল রাত্রেবেলা আমাদের দিক দিয়ে যাচ্ছিল, তখনই এরকম কোনো কিছু একটা আমাদের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে দেখেছে। আমি তো সঙ্গে সঙ্গে ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসেছি বাড়ি বন্ধ দেওয়ার জন্য। জিনটিনের আচর যদি পড়ে তাহলে তো একদম শেষ করে ফেলবে। আমাদের আগে থেকেই জিনেদের আচরের অভ্যাস আছে। তোর দাদার ঘাড়ে জিন ছিল জানিস না? আমি বললাম, না তো আম্মা, জানি না, কিন্তু এটা কি বলছে, জিন টিন কোত্থেকে আসবে? তখন হুজুর বললেন কি যে, সাবধানে থেকো তোমরা, আমি গতকাল যাওয়ার সময় দেখেছি বলেই বললাম। হুজুর যাওয়ার সময় বলে গেলেন, যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলো, সেটাই ভালো হবে। হুজুর এই কথা বলে গেল কিসের জন্য বুঝতে পারলাম না। তারপর হুজুরের কথা আমি আমলে নিলাম না। মা আমাকে বলতে লাগলো, তাড়াতাড়ি বিয়ে করে কয়েকটা দিন এখানে থাইকা তারপরে ঢাকায় যা, লাগলে বউ নিয়ে যাস, একা একা ঢাকা শহরে থাকিস, ব্যাচেলার মেসে খাবার খাস, জিনিসটা কি ভালো? তো বিয়ে করা উচিত না বল? বয়স 25-এর উপরে হয়ে যেতেছে। আমি বললাম, আম্মা তা ঠিক আছে, কিন্তু তখন আম্মা বললো কি যে, সেই মেয়েটার খোঁজ কি করছিস? আমি বললাম, না, আজকে গিয়ে অবশ্যই বলবো, যদি কিছু না বলে তাহলে ওর সঙ্গে দেখা করব না। আম্মা এই কথা বলে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। ওই মেয়েটাও যে আমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে সেটা আমি বুঝতে পারি, কারণ সে আমার দিকে খুব চমৎকারভাবে তাকায়, আমার হাত ধরে। সেদিন তো আমাকে কিস করতে গিয়েছিল, কিন্তু একটির জন্য হয়নি, কারণ হচ্ছে সেখানে একজন চলে এসেছিল। তারপর ও দৌড়ে এখান থেকে চলে যায়। মুহূর্তের মধ্যে মেয়েটা কেমন যেন গায়েব হয়ে যায়। মাঝে মধ্যে আমাদের বাড়ির আশেপাশে কালো বিড়াল ঘুরপাক করতে দেখি, এবং কিছুক্ষণ পর আমি ওর সঙ্গে দেখা করে যখন ফেরার পথে আমি পেছন ফিরে ওকে দেখতে পাই না, কিন্তু সেখানে বিড়াল দেখতে পাই। বিড়াল কোত্থেকে আসবে, আর ও এত তাড়াতাড়ি কিভাবে গায়েব হয়ে যায়, আমি সেটাই বুঝতে পারছিলাম না। আর হুজুর যে আমাকে এই কথা বলে গেল, আসলে আমি বুঝতে পারছি না কি করব। ওদিকে আবার ঢাকাও ফিরতে হবে, গ্যারেজের বিল বাকি পড়ে গিয়েছে। মেয়েটা ওই দিন রাত্রেবেলা আসলো, এসে আমাকে বললো কি যে, আজকে আমাদের বাড়িতে তোমাকে নিয়ে যাব, যাবে আমার সঙ্গে? আমি বললাম, হ্যাঁ যাবো, অবশ্যই যাব, কিন্তু তোমাদের বাড়িতে যাওয়ার জন্যই তো আমি তোমাকে জিজ্ঞেস করবো ভেবেছিলাম। তবে বাড়িতে আজকে না, কালকে আমি মাকে নিয়ে যাব। তুমি তোমার বাবার নাম বলো আর তোমাদের বাড়ির ঠিকানা দাও, আমি মাকে নিয়ে তারপর যাব। ও, তার আগে তোমাকে একটা কথা বলি। মেয়েটা আমাকে বললো, তোমার মাকে নিয়ে যাবে কিসের জন্য? মেয়েটা যে খুবই লজ্জা পাচ্ছিল এবং সে যে আমাকে জিজ্ঞেস করছিল এটা কিসের জন্য সেটা আমি জানি। আমি তখন সাহস নিয়ে বললাম কি যে, আচ্ছা রূপসী, আমি যদি তোমাকে একটা কথা বলি তাহলে কি তুমি রাগ করবে? রূপসী তখন বলল, না, রাগ করবো না। তবে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, না এটা এখন না বলি। তুমি না বলেছিলে তোমাদের বাড়িতে নিয়ে যাবে? রূপসী বললো কি যে, হ্যাঁ, তবে আজকে না, কালকে তুমি একা এসো, আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেখানে তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে। রূপসী যাওয়ার সময় আমাকে একটা প্যাকেট ধরিয়ে দিল, বললো কি যে, এতে একটা জামা আছে, সেই জামাটা পরে তারপর তুমি এসো, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে। জামাটা দেখে বেশ দামি মনে হলো। রূপসী বলল, এখন খোলা যাবে না, তুমি বাড়িতে গিয়ে খুলো, ঠিক আছে? কালকে পরে তারপর এসো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি আগামীকালকের অপেক্ষা করতে লাগলাম। তারপর নিজের রুমে গিয়ে জামাটা পরলাম।
জামাটা দেখতে খুবই সুন্দর ছিল এবং খুবই দামি মনে হচ্ছিল। রূপসী যে আমাকে ভালোবাসে সেটা আমি বুঝতে পেরেছি, কারণ সে যে আমাকে গিফট দিয়েছে। আমার মতো এরকম একজন মানুষের সঙ্গে সে দেখা করে প্রতিদিন, এবং সে এত সুন্দরী, আমার সঙ্গে প্রতিদিন কথা বলে। বিষয়টা আমার জন্য অনেক কিছু। আর আমি যদি রূপসীকে বিয়ে করতে পারি তাহলে এটা হবে আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ পাওয়া। পরের দিন সন্ধ্যার পরে আমি সেই জামাটা পরে সেই ক্যানালের পাড়ে অপেক্ষা করতে লাগলাম। রূপসী আমাকে নিতে আসবে এবং তার সঙ্গে আমি যাব। খানিক্ষণ বাদে রূপসী আসলো, বলল কি যে চলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আমি ওর হাত ধরে হাঁটতে শুরু করলাম। রূপসী যে আমাকে ভালোবাসে এবং আমিও যাকে ভালোবাসি এর মধ্যে কোনো খাদ নেই। তারপর আমি এবং রূপসী সামনের দিকে এগোতে লাগলাম। খানিক্ষণ বাদে ও জঙ্গলের ভেতরে প্রবেশ করলো। এই জঙ্গলের ভেতরে আমি কোনোদিন প্রবেশ করিনি, যদিও আমাদের গ্রামের মধ্যকার রাস্তা এবং এই জঙ্গলটা পাশের গ্রামে পড়েছে। আমি বললাম এদিক দিয়ে যেতে হবে, কিন্তু এটা তো খুব ঘন জঙ্গল, এটার ভিতরে তোমাদের বাড়ি? তখন রূপসী বলল হ্যাঁ। আমি সেই ঘন জঙ্গল ধরে ভেতরে এগিয়ে যেতে লাগলাম। ভেতরে ঘন কালো অন্ধকার, কোনো আলো নেই। আমার মোবাইলের টর্চটা আমি জ্বালিয়ে আগাতে শুরু করলাম। রূপসীর হাতেও একটা আলো, তবে সেটা একটা ল্যান্টিন জ্বালানো। এই সময় ল্যান্টিন কে জ্বালায় আল্লাহ মাহবুদ জানে। রূপসী আমাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। অনেকটা পথ। আমি ওকে বললাম আর কত দূর যাবো? তারপর রূপসী আমাকে বললো এই তো সামনে চলে এসেছি। জঙ্গল পেরিয়ে সামান্য একটু ভেতরে যেতেই দেখলাম বিরাট এক আলিশান বাড়ি, তবে খানিকটা পুরানো ধাঁচের, অনেকটা ইটের উপর সেদলি পড়ে গিয়েছে। আমি এবং রূপসী ভেতরে গেলাম। ভেতরে যাওয়ার আগে আমি বাইরের দিকে তাকালাম। এই জঙ্গলের ভিতরে এরকম একটা আলিশান বাড়ি আমি তো জানতাম না। এর ভিতরে কেউ প্রবেশ করে না, তো যার কারণে হয়তো কেউ জানে না। মানে অ্যামাজন জঙ্গলে ফেল এরকম একটা জঙ্গল, এখানে কেউই যাওয়া আসা করে না। বছরের পর বছর এই জঙ্গল এরকম পতিত অবস্থায় পড়ে আছে, তবে এই জঙ্গলের ভিতরে এরকম একটা আলিশান বাড়ি আছে সেটা তো আগে জানা ছিল না। খুবই চমৎকার ব্যাপার। আমি রূপসীকে বললাম এটা তোমাদের বাড়ি? আমি আগেই ভেবেছিলাম তুমি বেশ বড় লোক এবং তোমার বাবা হয়তো খুব ধনী। আমি রূপসীকে যে ভালোবাসি সেই কথা বলার সাহস আর করল না, কারণ সে হচ্ছে একটা সুন্দরী এবং বড় লোকের মেয়ে। আমি যদি তাকে বলি যে আমি তোমাকে ভালোবাসি, তার থেকে বন্ধু থাকাই ভালো। আমরা দুজন বন্ধু আছি, সেটাই অনেক ভালো আছি। ভেতরে যাবার পরে কাউকে দেখতে পেলাম না, কারণ বিরাট এক বাড়ি, অন্ততপক্ষে মানুষ তো থাকবে। আর রূপসী আমাকে বলেছিল ওদের বাড়িতে আজকে অনুষ্ঠান আছে। রূপসীদের বাড়ির যে ডাইনিং টেবিল আছে সেই ডাইনিং টেবিল খাবারে সাজানো, শুধুমাত্র আমি এবং রূপসী সেই ডাইনিং টেবিলে বসে আছি। ও বলল কি যে আজকে আমাদের বাড়িতে তোমাকে খাবারের দাওয়াত দিয়েছি, যার কারণে কাউকে ডাকিনি। আমার বাবা মা ঘুমিয়ে পড়েছে, আর এখন তো অনেক রাত, সেহেতু এখানে কেউ জেগে নেই। কিছুক্ষণ বাদে একজন লোক এসে আমাদের খাবার সার্ভ করে দিয়ে গেল। আমি এবং রূপসী দুই পাশে বসে খাচ্ছি। বিরাট এক ডাইনিং টেবিল, এত বড় ডাইনিং টেবিলে বসে যে খাবো, তারপর আবার খুবই চমৎকার স্বাদের খাবার। আমি দেখে অবাক হচ্ছিলাম এবং লজ্জা পাচ্ছিলাম। আমি যে রূপসীকে ভালোবাসার কথা বলতে যাব, এটা তো খুবই লজ্জার বিষয়। সে কি না কি ভাববে। আমি নেহাতি একজন গরিবের ছেলে, এরকম বড় লোকের সাথে সংসার করার স্বপ্ন দেখা একদমই উচিত না। আমি খাওয়া দাওয়া শেষ করলাম এবং খুবই লজ্জা বোধ করছিলাম, কারণ এটা আমি কি করেছি। তারপর আমার মন সায় দিচ্ছিল না, কারণ আমি যে ওকে প্রচন্ড পরিমাণ ভালোবেসে ফেলেছিলাম। রূপসী খানিক্ষণ বাদে উপরে গেল, বলল কি যে তুমি খাওয়া শেষ করো, আমি উপর থেকে আসছি, ঠিক আছে? ও আগে খেয়ে উপরে চলে গেল। উপরে গিয়ে তার ড্রেস চেঞ্জ করে আসলো। লাল রঙের একটা পোশাক পরেছে, এত সুন্দর দেখতে। তার হাতে একগুচ্ছ গোলাপ ফুলটা নিয়ে সে নিচে নেমে আসলো। তখন ওখানে খাওয়া দাওয়া শেষ করে আমি নিচে বসে আছি। ও আসতেই আমি তার দিকে তাকিয়ে হা করে তাকিয়ে আছি। মেয়েটা আমার সামনে এগিয়ে আসলো, আমাকে বলল কি যে এই নাও, এটা তোমার জন্য। আমি ধন্যবাদ দিলাম তাকে। মেয়েটা যে আমাকে এরকম ভাবে বলতে পারবে আমি কখনোই কল্পনা করিনি। সে আমাকে বলল আমি তোমাকে পছন্দ করি, সেটা কি তুমি বুঝতে পারো? আমি বললাম হ্যাঁ, আমিও তোমাকে পছন্দ করি খুব বেশি। তারপর মেয়েটা আমাকে বলে দিল যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি বললাম সত্যি কথা বলছেন? আমি তো বিশ্বাস করতে পারছি না, আমি আপনাকে এই কথা বলতে চাচ্ছিলাম। তখন মেয়েটা আমাকে বলল আপনি কেন করছেন, তুমি করে বলো। আর ভালোবাসার মধ্যে আপনি তো নেই, তাই না? আমি বললাম সেটা ঠিক আছে, তবে আজকেও আমি তোমাকে প্রপোজ করার জন্য এসেছিলাম, কিন্তু তুমি যে এত বড় লোক আমি জানতাম না। জানলে হয়তো আগে তোমার সঙ্গে মিশতাম না। আর তারপর মেয়েটা আমাকে থামিয়ে দিয়ে বললো কি যে চুপ থাকো, ধনী গরিব কি, আর তুমি তো আমার আসল পরিচয় জানো না। আমার আসল পরিচয় জানলে তখন কি করবে? আমি বললাম আসল পরিচয় কি? মেয়েটা তখন জানালো না তেমন কিছু না। তারপর সে আমাকে তার বুকের মধ্যে জড়িয়ে ধরলো এবং আমার ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে লাগলো। জীবনে প্রথমবার কোনো মেয়ের ঠোঁটে ঠোঁট রাখলাম, কিন্তু এই মেয়ের ঠোঁট স্বাভাবিক ঠোঁট নয়, একদম গোলাপের মোমের মতো নরম এবং খুবই গোলাপি ঠোঁট। সে আমাকে জড়িয়ে ধরে রেখেছে।
মনে হচ্ছে তার শরীরের ভিতরে আমি ঢুকে যাব, এত নরম শরীর। প্রথমবারের মতো এমন অনুভূতি আমাকে যেন পাগল করে দিচ্ছিল। তারপর আমি যখন চোখ খুললাম, আমি দেখলাম আমি যাকে চুমু খাচ্ছি সে কোনো মানুষ নয়, একটা পেতনির মতো দেখতে, খুবই কুৎসিত কালো একটা অবয়ব এবং একটা ছায়া। আমি সেটা দেখে সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিলাম। আমি দেখতে পেলাম রূপসী আছে, কিন্তু আমি কাকে দেখলাম? এটা কে ছিল? আমি ভয় পেয়ে গেলাম। ভয়ে তাকে ছেড়ে দিয়ে নিচের পিছনে ছিটকে গেলাম, কারণ এটা তো স্বাভাবিক কোনো বিষয় না। আমি একটা ছায়াকে চুমু খাচ্ছিলাম, আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমি বললাম, রূপসী। তখন রূপসী বলল, কি হয়েছে? আমি বললাম, না না কিছু না, কিছু একটা দেখেছি, দেখে ভয় পেয়েছি, একটা ছায়া। তখন রূপসী বলল, কি যে ছায়া? কোথায় ছায়া? রূপসী পেছন দিকে ফিরে তাকালো এবং দেখলো পেছনে কেউ একজন হেঁটে আসছে। রূপসী তখন তাকে ইশারা দিয়ে চলে যেতে বলল। আমি বললাম কি যে, রূপসী চলে যায়, অনেকটা রাত হয়ে গিয়েছে তো। রূপসীর দেওয়া জামাটা আমি পরে আছি, গায়ে সেই চমৎকার সুঘ্রাণ। রূপসী যে আমাকে ভালোবাসে সেটা দেখে আমি অবাক হলাম এবং আমার আজকে সব থেকে খুশির দিন। আমি বললাম, কালকে মাকে নিয়ে গিয়ে তোমাদের বাড়িতে আসবো, কারণ হচ্ছে মা বলেছে তোমার সাথে আমার সঙ্গে দেখা করবে এবং মা তো অনেকদিন ধরে বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমি তোমাকে যে ভালোবেসে ফেলেছি, এখন আমাদের বিয়ে করে নেওয়া উচিত, কি বলো? আমি এই কথা বলার পর রূপসী বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার মাকে আমাদের বাড়িতে কালকে নিয়ে এসো, ঠিক আছে? আমি বাড়িতে চলে গেলাম। আমি মনে মনে অনেক খুশি ছিলাম, কারণ এত সুন্দর মুহূর্ত আমি আমার জীবনে কোনোদিন পাইনি। আমার মাকে গিয়ে সমস্ত ঘটনা আমি খুলে বললাম। মা বলে কি যে, আচ্ছা ঠিক আছে, চল তোর বাবা মা এবং তোর মামাকে নিয়ে সঙ্গে যাই, গিয়ে বিয়ের কথা পাকাপাকি করে আসি। আমি মাকে তেমন কিছুই বললাম না, কারণ মাকে বললে মা হয়তো এত বড় ঘরের সম্বন্ধ করতে চাইবে না। আমি তাদেরকে কিছু না বলেই সেই বাড়িতে নিয়ে গেলাম। রূপসী এসে আমাকে নিয়ে গেল। তবে রূপসী আমাদেরকে যেতে বলেছিল রাত্রেবেলা, কারণ দিনের বেলা তারা কোথাও একটা যাবে, এখানে থাকবে না। রাত্রেবেলা আমি আমার বাবা মা এবং মামাকে সঙ্গে নিয়ে সেই বাড়িতে গেলাম। আমি রূপসীর সঙ্গে দেখা করে উপরে ছাদে চলে গেলাম তার সঙ্গে কথা বলতে। নিচে মামারা সবাই বসে আছে। আমি বললাম, তোমার বাবা মা কোথায়? তাদেরকে ডাকো, মা কথা বলুক। আমি খুবই এম্বারাস ফিল করছিলাম, কারণ হচ্ছে বলছিলাম, তোমরা এত বড় লোক মানুষ, তোমাদের সঙ্গে যদি আমার বিয়ে হয় তাহলে বিলে নিবে? আমি তো সামান্য একজন রিক্সা চালক, সেটা তো তুমি জানোই, তাই না? আর এত বড় ঘরে সম্বন্ধ, তোমার মতো এরকম একটা মেয়েকে যে আমি পেয়েছি, আমার জীবন ধন্য। তখন রূপসী উপর থেকে নিচে নেমে আসলো আমার সঙ্গে এবং বলল, আমার বাবা মা তো এখানে নেই, তারা একটা জায়গায় গিয়েছে একটা কাজে, তবে আমার দুজন বান্ধবী এখানে আছে। আর আমি বাবা মার কাছে সব বিষয় নিয়ে কথা বলেছি, আমি চাচ্ছি আজকেই বিয়েটা সম্পন্ন করে ফেলতে। বাবা মা আদেশ দিয়েছেন, ঠিক আছে? এই কথা বলার পরে মামারা সবাই খুশি হয়ে গেলেন, বললেন কি যে আজকেই বিয়ে হবে? তখন রূপসী বলল, হ্যাঁ আজকেই হবে, আমি একজন মৌলবীকেও ডেকে রেখেছি, এখানেই আজকে বিয়েটা করে ফেলি, তারপর আপনাদের সঙ্গে চলে যাই, কারণ এখানে আমার থাকতে ভালো লাগছে না, বেশিরভাগ সময় বাবা থাকেন না। আমার মামা তখন বললেন, এরকম জঙ্গলের ভিতরে এরকম একটা বাড়ি আছে, সেটাই তো আমি জানতাম না। আমার বাবা নিজেও অবাক হয়েছেন, কারণ সে তার বাপের জন্মে এখানে এরকম কোনো বাড়ির কথা শোনেনি। আর মেয়েটা যে এত দ্রুত বিয়ে করতে চাচ্ছে, আমার বাবার মনে একটু খটকা যাচ্ছে। আমি বললাম কি যে, সে যেহেতু চাইছে তাহলে এখনই বিয়ে করে ফেলি। আর আমি নিজে খুব এক্সাইটমেন্টে ছিলাম। তারপর ওর দুজন বান্ধবীর উপস্থিতিতে এবং মৌলভী সাহেবের উপস্থিতিতে আমাদের ওইখানে বিয়ে হলো। রাত্রেবেলায় ওকে নিয়ে আমি চলে আসলাম। আমার মামা বারবার বলছে, এই কেমন বিয়ে হলো? ওকে ওর বাবা মা সঙ্গে থাকলে একটা ধুমধাম করে একটা আয়োজন করে বিয়ে দিলে ভালো হতো না? তখন আসলে মামা চাচ্ছিল যে যৌতুক নিয়ে কোল ভারী করতে, টাকা পয়সা না দিয়ে বিয়ে হয়ে গেল এই জন্য। তবে আমরা এসবের বিপক্ষে। আমি ওর সঙ্গে বাড়িতে চলে আসলাম এবং আমার বিয়ে হলো, কেউই টের পেল না। আমি ওর সঙ্গে বাসর ঘরে গেলাম এবং আমরা রাতে গল্প করতে লাগলাম। এরকম করে প্রায় 2-3 দিন সময় কেটে গেল। আমাদের বাড়িতে একটা উৎসবমুখর আমেজ চলছিল। নতুন বউ, এত সুন্দরী বউ দেখার জন্য আশপাশের সবাই আসতে লাগলো, কারণ সবাই শুনেছে যে একজন রিক্সাওয়ালার বউ এত সুন্দরী। আশেপাশের পাড়া মহল্লার সমস্ত মহিলারা আমার বউকে দেখতে আসলেন এবং সবাই দেখলেন। সবাই দেখে বলল, মাশাআল্লাহ, এত সুন্দর মেয়ে তোর কপালে জুটেছে, সত্যি তুই অনেক ভাগ্যবান। আমি খুব খুশি ছিলাম এবং খুব আনন্দে ছিলাম, কারণ আমার বউটা এত চমৎকার, এত সুন্দর এবং সে আমাকে এত পরিমাণ ভালোবাসে, আদর যত্ন করে সবসময়। আমি যেন সুখের সাগরে ভাসছিলাম। হঠাৎ করেই মৌলভী সাহেব এবং 2জন লোক সন্ধ্যার দিকে আমাদের বাড়িতে আসলেন। বাড়িতে এসে সঙ্গে সঙ্গেই একটা চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। তখন আমার স্ত্রী ঘরের ভেতরেই শুয়েছিল, আমিও তার সঙ্গে শুয়েছিলাম। আমি বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে এসে বললাম, কি ব্যাপার, কি হয়েছে মৌলভী সাহেব? আমার মামা এবং বাবা দুজনে চেঁচামেচি করছিলেন, বলছিলেন যে আপনাদের বাড়িতে
একটা জিন আছে এবং সেই জিনটা এখানেই থাকে, আমরা এখানেই দেখেছি তাকে। মৌলভী সাহেবের এই কথা বলার পরে পাশে একজন তান্ত্রিক ছিলেন, সেই তান্ত্রিকও তাকে দেখেছে এবং বলল কি যে তোমাদের বাড়িতেই আছে। আমি বললাম আমাদের বাড়িতে কোনো জিন টিন নেই, আপনি কি কথা বললে বোঝেন না? আমাদের বাড়িতে আমার বাবা মা বোন আর আমার বউ আছে, এছাড়া আর কে থাকবে? আপনারা ফাজলাম করেন এখান থেকে যান এখনই। তারপর সেই তান্ত্রিক কিছু না বলে আমাকে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকে গেল, বললো কি যে আমাকে 2 মিনিট সময় দাও, আমি সমস্ত কিছু বের করে দিচ্ছি। আমি ঘরের ভিতরে গেলাম, ঘরের ভিতরে গিয়ে বললাম কি যে এখানে আমার স্ত্রী শুয়ে আছে, এখানে আপনি কোথায় যাচ্ছেন অনুমতি ছাড়া? তখন মৌলভী সাহেবও আমার ঘরে ঢুকে গেলেন, বললেন কি যে এই মেয়ে তোমার স্ত্রী নাই। তখন আমি রুমের ভিতরে তাকিয়ে দেখি রুমের ভিতরে কেউই নেই, অদৃশ্য সবকিছু, কোনো কাউকে আমি দেখতে পেলাম না। মৌলভী সাহেব তখন বললেন কি যে দেখতে পাবা, এখনই দেখতে পাবা, কারণ একটু আগেই আমি রূপসীকে ঘরের ভিতরে রেখে গিয়েছি, এখন রূপসী এই ঘরের ভিতরে নেই, তাহলে সে কোথায় গেল? মুহূর্তের মধ্যেই, আর একটাই তো দরজা ছাড়া তো সে বের হতে পারবে না। তখনই তান্ত্রিক একটা দোয়া পড়ে ফু দিলেন, সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে একটা বাতাস বইতে লাগলো এবং বাতাস অদৃশ্য হয়ে একটা কালো ধোঁয়া একটা মানুষের অবয়বে পরিণত হলো। সেই কালো ধোঁয়াটা, যে কালো ধোঁয়াটাকে আমি সেদিন চুমু খেয়েছিলাম বা সেদিন রূপসীদের বাড়িতে দেখেছিলাম, তারপর সেই কালো ধোঁয়াটা আস্তে আস্তে রূপসীতে পরিণত হলো। তার চুলগুলো হাওয়ায় ভাসছে এবং সে আগুন দৃষ্টিতে মৌলভী সাহেব এবং সেই তান্ত্রিকের দিকে তাকিয়ে আছে এবং বলছে তোকে ছাড়বো না, তোকে একদম মেরে ফেলবো, তুই এখনো আমার পিছু ছাড়িসনি, তোকে আমি ছাড়বো না। মূলত এই তান্ত্রিকই মৌলভী সাহেবকে বলেছে এবং মৌলভী সাহেব যেহেতু আগে দেখেছে, তখন সেই তান্ত্রিক সাহেব বলতে লাগলেন তোকে আমি ছাড়বো না, তুই কি ভেবেছিলি আমার থেকে পার পেয়ে যাবি? এই কথা শোনার পরে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, আমার বাবা মা সবাই যেন একটু বিস্মিত হয়ে গেলেন, সবাই জড়ো হয়ে গেল এক জায়গায়। তখন সেই তান্ত্রিক বলল এই মেয়ে আর কেউ নয়, এটা হচ্ছে একটা কামেল জিন, একে আমি অনেকদিন ধরেই খুঁজছি, কিন্তু এ যে এই অঞ্চলে এসে লুকিয়ে আছে সেটা তো জানতাম না। এ আমার ওইখান থেকে পালিয়ে এসে তোমার এখানে উঠেছে। আমি যেন বিশ্বাস করতে পারছিলাম না। তখন রূপসী আমার দিকে তাকিয়ে বলল বিশ্বাস করো, আমি ওর সঙ্গে যেতে চাই না, ও আমাকে গোলাম করে রেখেছে, ও আমাকে মেরে ফেলবে, তুমি আমাকে বাঁচাও। আমি সঙ্গে সঙ্গে ওর কাছে ছুটে গেলাম, বললাম কি যে ওকে কিছু করবেন না, আপনি ওকে মারধর করছেন কিসের জন্য? কারণ তখন রূপসী অনেক চিৎকার চেঁচামেচি করছিল। তখন সে মৌলভী সাহেব এবং তান্ত্রিক বললেন কি যে তুমি জানো না ও হচ্ছে একটা জিন, ও এরকম ভাবে মানুষের দুনিয়ায় থাকতে পারবে না, ওকে ওর দুনিয়ায় ফিরে যেতে হবে, আর ও তোমার সঙ্গে এখানে থাকছে, তুমি জানো না ও একটা জিন? এই কথা শোনার পরে আমি খানিকটা বিস্মিত হলাম, তবে বললাম যে ও জিন হোক আর যাই হোক, আপনি ওকে কোনো মারবেন না বা ওকে কোনো কষ্ট দিবেন না, তাতে আমার খারাপ লাগে। কারণ রূপসী যে একটা জিন সেটা জানার পরে আমার মাথায় বাজ পড়েছিল, মাথায় আকাশ ভেঙে পড়েছিল। কিন্তু আমি তো রূপসীকে ভালোবাসতাম, তাই না? জীবনের প্রথম ভালোবাসা। তখন রূপসী আমাকে বলল তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে ঠকাতে চাইনি, তোমার সঙ্গে সারা জীবন থাকতে চেয়েছিলাম, কিন্তু ওরা হয়তো তোমার সঙ্গে আমাকে থাকতে দিবে না। এই কথা আমার বাবা মা সকলে শুনে ফেললেন এবং তারা তখন বুঝতে পারলেন যে আসলে সেদিনকে মেয়েটা এরকমভাবে তাড়াহুড়া কেন করছিল এবং কারোর উপস্থিতি ছাড়াই কিভাবে আমাদেরকে সেদিনকে বিয়ে দিয়ে দিয়েছিল এবং বিয়ে দেওয়ার পরে এই বাড়িতে এসে উঠেছে। আসলে তার উদ্দেশ্য ছিল এখানে এসে কোনো একটা ক্ষতি করার, এমনটাই সবাই বলতে লাগলো। কিন্তু আমার কেমন যেন বিশ্বাস হচ্ছিল না। মেয়েটা আমাকে বলল রহমত তুমি বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে ভীষণ ভালোবাসি, আমি জিনেদের দুনিয়ায় যাইনি কেন, তোমার সঙ্গে এসে এখানে থাকছি কিসের জন্য বলো? কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি এর কাছ থেকে পালিয়ে এসে জিনের দিনে চলে যেতে পারতাম না, আমি যাইনি কিসের জন্য? কারণ সেদিন যখন আমি ওদিক দিয়ে যাচ্ছিলাম তোমাকে স্টেশনে দেখি আমি ভীষণ রকমের পছন্দ করে ফেলি এবং তোমার আশেপাশে আমি ঘোরাফেরা করতে থাকি এবং তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, সেটা করেওছি, কিন্তু দয়া করে আমাকে এইভাবে তুমি তাড়িয়ে দিও না, আমি তোমার সঙ্গে থাকতে চাই। তখন মৌলভী সাহেব এবং সবাই বললেন কি যে একে এখানে এভাবে রাখা যাবে না এবং আশেপাশের লোক জড়ো হয়ে গেল, সবাই এই ঘটনা জেনে গেল। তখন সেই জিনটা বলল কি যে আমাকে দয়া করে মারবেন না, আমি ওর সঙ্গে থাকতে চাই, আমি ওকে প্রচন্ড পরিমাণ ভালোবাসি। তখন আমি বলতে লাগলাম ও আমার সঙ্গে থাকুক না, আপনাদের সমস্যা কোথায়? তখন সেই দুজন মৌলভী এবং তান্ত্রিক বলেন কি যে জিনেদের মানুষের দুনিয়ায় থাকার কোনো অধিকার নেই, আর ও এখানে থাকলে তোমাদের নানানভাবে ক্ষতি করবে, তোমরা হয়তো বুঝছো না। তখন আমাকে সবাই বোঝাতে লাগলো, কিন্তু আমি ওর হাত ধরে রাখলাম। তখন তান্ত্রিক তার গায়ে পড়া পানি ছিটিয়ে দিতে লাগলেন এবং সে বলল আমার কষ্ট হচ্ছে রহমত। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি, কিন্তু খানিকক্ষণ বাদে সে একদম হা হয়ে সেখান থেকে মিলিয়ে গেল এবং যাওয়ার সময় বলে গেল রহমত আমি তোমাকে ভীষণ ভালোবাসতাম, কিন্তু ওরা আমাকে তোমার সঙ্গে থাকতে দিল না। তারপর সে এখান থেকে গায়েব হয়ে গেল। এই ঘটনার পরে আমি অনেকটা অসুস্থ হয়ে পড়ি
এবং স্বাভাবিক কিছু হতে পারিনি প্রায় বছরখানেকের মতো। আমি বছরখানেকের মতো বাড়িতেই ছিলাম এবং আমি সবসময় শুধুমাত্র রূপসী করতাম। আমি ওকে যে কী পরিমাণ ভালোবাসতাম, তবে ওকে এখান থেকে এরকমভাবে তাড়িয়ে দিবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। আর ও যে একটা জিন হবে সেটাও আমি কোনোদিন কল্পনা করিনি। জিন হওয়া সত্ত্বেও আমি ওকে গ্রহণ করেছিলাম, ওকে তো আমি বিয়ে করেছি, তাই না? আমি আজও রূপসীর জন্য অপেক্ষা করি। আমি এখন পর্যন্ত বিয়ে করিনি। রূপসী আসবে এবং আমি রূপসীর সঙ্গে সংসার করব। আমি তার জন্য এখনো অপেক্ষা করি, কিন্তু সে কি আর কোনোদিন আসবে আমার কাছে? প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা দেখছেন দ্য মেগাবক্স। জিনের দুনিয়া সিজন 2 আমাদের দ্য মেগাবক্স প্রাইম চ্যানেলে এসেছে। আপনারা এখন পর্যন্ত যারা দেখেননি তারা সেখানে গিয়ে দেখতে পারেন। ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য মেগাবক্স প্রাইম অথবা জিনের দুনিয়া সিজন 2 এপিসোড 1 এটা লিখে সার্চ করলেই চলে আসবে। সেখানে কি অবশ্যই সবাই দেখবেন। আজকের ঘটনা এই পর্যন্তই। কারোর জীবনে যদি এরকম কোনো ঘটনা থাকে, আপনার কাছে যদি লেখা বা আপনার নিজের সাথে ঘটা, আপনার আত্মীয় স্বজন আশেপাশে কারোর সাথে ঘটা কোনো ভৌতিক ঘটনা অথবা যে কোনো ধরনের ঘটনা থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ইমেলের ঠিকানা এই ভিডিও ডিসক্রিপশনে পাবেন এবং আমাদের ফেসবুক পেজের ঠিকানাও ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্য মেগাবক্স সাবস্ক্রাইব করবেন।